newscounter.se আপনাদের আরও একবার স্বাগত। আজকে বুলেটিনের শুরুতেই একটা সোজাসাপটা কথা একটু পরিষ্কারভাবে বলা যাক যে যাদবপুরটা সামলানো সত্যি সত্যি কিন্তু দালালদের কম্য নয়। দেখুন, আজকের পৃথিবীতে দালালদের গুরুত্ব, দালালদের ভূমিকা এ ব্যাপারে আমি সম্যক অবহিত আছি। সেটা মানি মার্কেট বলুন, মিডিয়ার মার্কেট বলুন কিংবা পাওয়ার করিডোর বলুন, ব্রোকার কিংবা পাওয়ার ব্রোকারদের বাংলায় যাদেরকে বলা হয় দালাল, তাদের প্রতিপত্তি, তাদের দক্ষতা, তাদের তৎপরতা, এই সব কিছু সম্পর্কে আমার একটা জলের মতো স্বচ্ছ ধারণা আছে। কিন্তু এতৎ সত্ত্বেও আমি বলছি যে যাদবপুর সামলানোটা দালালদের কম্য নয়। কারণ যারা নিজেদেরকে দালাল ঘোষণা করে অথবা অঘোষিতভাবে যাদবপুরের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন, তারা আসলে জানেন না, সম্ভবত যাদবপুরের ইতিহাসটাও পুরোটা জানেন না, অথবা জানলেও কোনো কালে এখন ভুলে গিয়েছেন যে যাদবপুরের জন্মের বীজ বৃত্তান্তের সঙ্গেই প্রতিরোধের গল্প জড়িয়ে আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যার জঠর থেকে আত্মপ্রকাশ করেছিল, সেই জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল যখন বঙ্গভঙ্গের উত্তাল দিনগুলোতে ছাত্রছাত্রীরা স্কুল বয়কট করে রাস্টিকেট হচ্ছে, শিক্ষকদের কেউ কেউ ছাত্রদের উপর অন্যায় অত্যাচার চালাতে রাজি না হয়ে কর্তৃপক্ষের হুকুমতে হয় ইস্তফা দিচ্ছেন অথবা চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন। তখন এই যে শিক্ষার বিপুল পলিটিক্যাল ড্রপ আউট, রাজনৈতিক কারণে যাদের লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়, ব্রিটিশ শাসনের পরিচালনাধীন শিক্ষা ব্যবস্থা যাদের আর ঠাঁই হবে না বলে রাস্টিকেটের হুকুমনামা লটকে দেওয়া হয়েছে, তাদের যাতে ভবিষ্যৎ পুরো নষ্ট না হয়, তারা যাতে অন্তত ন্যূনতম এই ফর্মাল এডুকেশন পাওয়ার সুযোগ পায়, সেইটার জন্য সেই সময়কার দেশপ্রেমিক মানুষরা, সেই সময়কার রাজনীতিবিদরা এগিয়ে এসেছিলেন। বহু দেশের মানুষ গোপনে এগিয়ে এসেছিলেন। তারা নিজেদের শ্রম এবং টাকা দিয়ে জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করেছিলেন 1906 সালে। এবং এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন অরবিন্দ, এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন সতীশ মুখার্জি, এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন রাজা সুবোধ মল্লিক। এবং আপনারা স্নেহাংশু আচার্যের নাম হয়তো এই প্রজন্মের কেউ কেউ জানেন, যিনি সিপিআইএমের স্পিকার হয়েছিলেন বিধানসভায় একাধিকবার। সেই স্নেহাংশু অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, মাফ করবেন, সেই স্নেহাংশু আচার্যর পূর্বসূরি ময়মনসিংহের জমিদাররা বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করতে। এবং সেই জাতীয় শিক্ষা পরিষদেরই পরম্পরাতে পরে সেখানে কলেজ হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, যা 1956 সালে স্বাধীনতার পর তৈরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কর্পোরেশনের কাছ থেকে প্রায় 100 বিঘা জমি 120 টাকা মাসিক চুক্তির বিনিময়ে নিয়ে। এখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় শাসক বদলালেও প্রতিরোধের ধারা চালু রেখেছে। দেশদ্রোহিতা প্রচার প্রচুর। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমার সিনিয়রদের কাছ থেকে শোনা। 1962 সাল ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছে। সেই সময় কমিউনিস্ট পার্টির একটা অংশ মনে করতেন, যারা পরে সিপিআইএম এবং তারও পরবর্তীকালে নকশালপন্থী রাজনীতিতে চলে যান, যে ভারত রাষ্ট্র প্রথম আক্রমণ করতে গিয়েছে, চীন প্রথম আক্রমণ করেনি ওই সীমান্ত বিবাদে। এটা তাদের রাজনৈতিক অবস্থান ছিল। এখন 62 সালে যখন চীন ভারত যুদ্ধ চলছে, যখন জেনারেল করিয়াপ্পা, তার বিরাট ক্লাউড ছিল, তাকে স্বয়ং নেহরু পর্যন্ত তার জীবিত অবস্থায় প্রচণ্ড খাতির করতেন। সেই জেনারেল কারিয়াপ্পা বিভিন্ন ক্যাম্পাসে ঘুরছেন, বিশেষ করে একটু নামডাক আছে এরকম ক্যাম্পাসে। তো যাদবপুরেও তিনি যুদ্ধের উপযোগিতা, প্রয়োজনীয়তা বোঝাতে এসেছেন, দেশপ্রেমের কথা বলতে এসছেন,
এবং সেখানে তিনি তার বক্তৃতার শেষে বললেন যে আশা করি এখানে এমন কেউ নেই যে যারা মনে করেন যে ভারত আক্রান্ত নয়, ভারতই প্রথম আক্রমণকারী। তখন বামপন্থী ছাত্র সংগঠন বিপিএসএফের 5 জন ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের, তারা উঠে দাঁড়িয়ে কারিয়াপ্পার সামনে বলেছিল যে না মিস্টার জেনারেল, আমরা মনে করি যে ভারতবর্ষই আক্রমণ করেছে, চীন প্রথম আক্রমণটা করেনি। এখন এই যে ডিসেন্ট, অন্য ব্যাখ্যা, অন্য ইন্টারপ্রিটেশন, সেটা হাজির করবার মতো একটা চারণভূমি, প্রতিষ্ঠান বিরোধিতার চারণভূমি বরাবরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মাটিটা সম্ভবত যারা বলছেন মিলিটারি ঢুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল নিতে হবে, তারা এই কারিয়াপ্পার ঘটনাটা জানেন না। আর মিলিটারি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সে অভিজ্ঞতাও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আছে, সেটাও তো ইতিহাসের অংশ। 70-এর দশকে দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ছিলেন রতিন গুপ্ত। রতিন গুপ্ত নিজে মাথায় হেলমেট পরে মিলিটারি বাহিনী নিয়ে যাদবপুর হোস্টেলে ঢুকেছিলেন, সেখানকার যে লেফট র্যাডিক্যাল রয়েছে তাদেরকে ফ্ল্যাশ আউট করবার জন্য। রাতভর যুদ্ধ হয়েছিল। এখন যাদবপুরের ঘরানাটা সত্যি সত্যি অন্য। একজন অত্যন্ত বিদগ্ধ মানুষ দেখলাম লিখেছেন সেদিন কাগজে যে এরা ক্যাম্পাসে এত বড় বড় কথা বলে, তারপরে নিজেরা বড় বড় চাকরি নিয়ে কোথায় চলে যায়, কারোর কোথাও টিকি খুঁজে পাওয়া যায় না। এখন কারা রাজনীতি করেছে, কারা সারা জীবন রাজনীতি করবে, তার তো কোথাও কোনো সেন্সাস অডিট হয়েছে আমার জানা নেই। তবে আমি যতদূর জানি সিপিএমের সুজন চক্রবর্তী আছেন, নীলোৎপল বসু আছেন, হালামলের সৃজন আছে, এরা সবাই যাদবপুরের পাস আউট, তারা রাজনীতিটা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিমির বরণ সিংহ, রাজনীতি করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, জেলে বন্দি হত্যায় মারা যান। স্বয়ং শঙ্খ ঘোষ তার ব্যক্তিগত শোক কয়েকটা পংক্তিতে তিমির মারা যাওয়ার পর প্রকাশ করেছিলেন। আমি সেদিনকে একটি ছেলের সঙ্গে কথা হলো, ছেলেটি শুনলাম যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট। কী করছে? অনেক বড় চাকরি করতে পারত। ছেলেটি দেখলাম চা বাগানের শ্রমিকদের সংগঠিত করছে, যে চা বাগান তার ঘর থেকে বহু দূরে উত্তরবঙ্গে। কিন্তু আমি এটা বলছি না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা আসছেন বা আসবেন তারা সবাই প্রবলভাবে রাজনীতি করবেন। হ্যাঁ, অনেকে তো বেরিয়ে গিয়ে সত্যি সত্যি চাকরি বাকরি করছেন, সেই চাকরি তারা যোগ্যতায় পেয়েছেন। তারা তো অন্যের চাকরি বেচা টাকায় জীবন কাটাচ্ছেন না, তারা তো বেআইনিভাবে বালি, কয়লা, পাথর, আরও কী আছে আমার জানার বাইরে, পরিধির বাইরে, সেগুলো বেআইনি পথে বিক্রি করে সম্পদ অর্জন করেননি। তারা বেরিয়ে গিয়ে সৎ পথে চাকরি করে জীবন কাটাচ্ছেন। সবাই সারা জীবন বিপ্লবী জীবন কাটাবেন কোথায় ঠিক হয়েছে আমি জানি না। যিনি লিখেছেন তিনি যথেষ্ট পণ্ডিত মানুষ, তিনি দেখলাম লিখেছেন যে এরা বড় বড় কথা বলে এবং তারপরে চলে যায়। এখন দেখুন, আমার প্রশ্ন সেটা না, আমার আজকের যেটা বক্তব্য সেটা আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এই যেভাবে প্রতিষ্ঠানটাকে মেলাইন করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটার পিছনে একটা বড় নীল নকশা আছে। কেবলমাত্র ছাত্র সংসদ নির্বাচন হতে না দেয়া বিষয়টা আটকে নেই, কারণ গোটা দেশ জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিটা ক্ষেত্রে বেসরকারীকরণের ছায়া যেভাবে প্রতিটা সেক্টরকে গ্রাস করছে, যেভাবে সরাসরি রাজনীতিকরা, রাষ্ট্রনায়করা বলছেন, ট্রাম্প অনেক বড় করে বলছেন, বাকিরা ছোট ছোট রাষ্ট্রনায়ক তাদের মতো ছোট করে বলছেন, কিন্তু বলছেন যে এই শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি চালানো আর রাষ্ট্রের কাজ না, এগুলো এবার আমরা হয় ওই বিমাতে দিয়ে দেব, ইন্স্যুরেন্সে দিয়ে দেব, আর না হলে পারে তো বেসরকারি শিক্ষা ব্যবস্থা থাকছে। এবং এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা যেটা, সেখানে ফিজের যে কাঠামো, সেটা আপনারা যারা নিজের ছেলে মেয়েকে, বাচ্চাকে স্কুলে পড়ান তাতেই টের পাচ্ছেন। আর যারা ছেলে মেয়েকে কলেজে পড়াচ্ছেন বা উন্নততর শিক্ষার জন্য বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে দিচ্ছেন, সেখানে কি পরিমাণ টাকা লাগছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদের চোখ এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, তাদের চোখ এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ এখানে সাধারণ গণের ছেলেমেয়েরা
200 টাকা 250 টাকার মাইনের বিনিময়ে পড়ছে, এইটা বিচ্ছিন্ন দ্বীপের মতো যদি টিকে থাকে এবং সেগুলো যদি ভালো ডেলিভার করে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারেরই যে বিভিন্ন র্যাঙ্কিং রয়েছে, সেখানে একদম দেশের উপরের দিকে যে সমস্ত প্রতিষ্ঠান থাকছে তার মধ্যে থাকছে, ফলে তাহলে সেগুলো ব্যতিক্রমী দৃষ্টান্ত। এই বেসরকারীকরণের যে মডেল, বেসরকারি হলে পরিষেবা ভালো হওয়া, এর যে মডেল, তার পক্ষে প্রতিবন্ধক এই জায়গাগুলো। সুতরাং এই জায়গাগুলোর দখল নিতে হবে। এই যে চেষ্টাটা, তারই নীলনকশা কিনা যাদবপুরের গোটা ভাবমূর্তিকে মেলাইন করবার, সেটা খুব সতর্কভাবে বিচার এবং বিশ্লেষণ করবার সময় এসেছে। কারণ একথা ঠিক, আমি দেখেছি যে আমরা যখন একটা হাসপাতাল বানাতে গিয়েছিলাম, শ্রমজীবী হাসপাতাল, যেখানে আমরা করে দেখিয়েছিলাম যে 25,000 টাকায় বাইপাস সার্জারি অপারেশন হয়, অত্যন্ত কম দামে কম পয়সায় অপারেশন সম্ভব, চিকিৎসা সম্ভব, তখন বিভিন্ন বেসরকারি নার্সিংহোম থেকে তাদের কর্তা ব্যক্তিরা আমাদের ওই উদ্যোগের বিরুদ্ধে, বেলুড়ের শ্রমজীবী হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং কর্পোরেটসরা তারা বিপুলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। যদি আমার দর্শকদের মধ্যে শ্রীরামপুর বেলুড় এলাকার কাছাকাছি মানুষ কিছু থাকেন, বা বেলুড় শ্রমজীবী হাসপাতাল বা শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল সম্পর্কে জানেন, এরকম মানুষজন থাকেন, তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। সুতরাং এই বিষয়টা যাদবপুরে দখল নেওয়ার জন্য বিভিন্ন মহলের যে বিভিন্ন হুঙ্কার, সেটা কেবলমাত্র একটা রাজনৈতিক দখল নয়, এর পিছনে বৃহত্তর কোনো প্যারাডাইম আছে বলে আমার বিশ্বাস। আমাদের কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, বিরুদ্ধ মতামত হলেও কোনো অসুবিধে নেই। আর যদি আপনার মনে হয় যে এই যে বক্তব্য আমরা তুলে ধরছি সেটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া দরকার, কারণ কোনো পেড প্রমোশনে যাওয়ার মতো ক্ষমতা আমাদের বা আমাদের চ্যানেলের নেই, তাহলে অনুগ্রহ করে এই বক্তব্যটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার সামাজিক রাজনৈতিক বন্ধুদের অবশ্যই বলবেন আমাদের এই ছোট্ট উদ্যোগ TheNewsCounter.s সাবস্ক্রাইব করতে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।